আমরা গতদিন লাস্ট ক্লাসে আর কি যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে শুরু করছিলাম এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর বেশ কিছু টার্মস অ্যান্ড যে ডেফিনেশনস সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি। তো জাস্ট একটু রিমাইন্ড করে দিই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা আসলে কি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে আমরা হিউম্যান যারা যে ভাষায় কথা বলি সেগুলো হচ্ছে আমাদের জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে যে আমরা হিউম্যান যে ভাষায় কথা বলি সেই ভাষাটাকে মেশিনের মাধ্যমে মেশিনকে বোঝানো বা মেশিন থেকে সেটার মতো করে আউটকাম তৈরি করা। তো এইটার জন্য যে যে ধরনের কাজগুলা দরকার সেইগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর অংশ। যেমন যদি আমরা এই ছবিটা খেয়াল করি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারকে আমরা ইনপুট হিসেবে দিতে চাই। তো ডেফিনেটলি সেখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের আন্ডারস্ট্যান্ডিং করাইতে হবে, অর্থাৎ আমরা যে ভাষাতে কথা বলতেছি সেটা কম্পিউটারকে বুঝাইতে হবে এবং কম্পিউটার বেশ কিছু প্রসেসিং করবে, করে সেটা একটা আউটকাম তৈরি করবে। সো সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন। সো এইগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, বেশ কিছু ডেফিনেশন ছিল এই জায়গাতে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের প্রসেসিং এর বেশ কিছু লেভেল ছিল, বা কোন কোন লেভেলে আসলে চিন্তা করতে হয় সেগুলো আমরা দেখছি। আমরা লাস্ট যেটা দেখছিলাম সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কেন হার্ড, হ্যাঁ এনএলপি কেন হার্ড। তো সেটার রিজন আমরা দেখছিলাম এনএলপি তে অ্যাম্বিগিউটি আছে। অ্যাম্বিগিউটির সংজ্ঞা হিসেবে যেটা বলা হয়েছিল যে অ্যাম্বিগিউটি মানে বিশৃঙ্খলা। হ্যাঁ, বিশৃঙ্খলা বলতে এখানে কি বোঝায়? বিশৃঙ্খলা বলতে যেটা বোঝাচ্ছে একই সেন্টেন্সে যদি অনেক ধরনের মিনিং থাকে সেগুলোকে আমরা বলতেছি অ্যাম্বিগুয়াস সেন্টেন্স বা অ্যাম্বিগিউটি। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আসলে এই বিষয়টা অনেক বেশি ঘটে। আমরা একটা সেন্টেন্সকে দিয়ে অনেক ধরনের মিনিং তৈরি করতে পারি, যার এক্সাম্পল আমরা অনেকগুলাই দেখছিলাম বা শুনছিলাম। সো অ্যাম্বিগুইটি আসলে শুধু মিনিং এর বেসিসে যে অ্যাম্বিগুয়াস হয় তা না, এটার স্ট্রাকচারগত দিক থেকেও কিন্তু অ্যাম্বিগুয়াস হইতে পারে। সো নর্মালি যেটা আমরা আমরা মানুষের পার্সপেক্টিভ থেকে যেটা চিন্তা করব, অ্যাম্বিগুইটি হচ্ছে একই সেন্টেন্সে অনেকগুলো মিনিং। কিন্তু মেশিন আসলে সেভাবে চিন্তা করে না, মেশিন আসলে চিন্তা করে একই সেন্টেন্সের অনেকগুলা গঠনগত পদ্ধতি। ঠিক আছে, সেভাবে হচ্ছে অ্যাম্বিগুইটি ডিটেক্ট করে। যেমন এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, লিস্ট অল ফ্লাইটস অন টিউসডে। ঠিক আছে, লিস্ট অল ফ্লাইটস অন টিউসডে, এইটা হচ্ছে একটা সেন্টেন্স, বেসিক সেন্টেন্স। তো এখন এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা দেখেন। এই সেন্টেন্সটা গঠন করার জন্য ভার্ব ফ্রেজ থেকে শুরু করছে, ভার্ব ফ্রেজ, এখানে ভার্ব, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ থেকে ডিটারমিনেটর, তারপর হচ্ছে নাউন, সে এরপরে নাউনের মধ্যে আবার নাউন, আর হচ্ছে প্রিপোজিশন বা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলা। কিন্তু অন্য স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি, অন্য স্ট্রাকচার যেটা হচ্ছে ভার্ব ফ্রেজকে ভার্ব, নাউন ফ্রেজ, প্রিপোজিশন এগুলোতে ভাগ করা হয়েছে। তো ভার্বের মধ্যে আছে লিস্ট, এরপরে নাউন ফ্রেজের মধ্যে আছে অল ফ্লাইটস, প্রিপোজিশনের মধ্যে আছে অন টুইসডে। এইভাবে আসলে দুইটা স্ট্রাকচার গঠন করা সম্ভব। ঠিক আছে, একই সেন্টেন্সে যদি এরকম মাল্টিপল স্ট্রাকচার, এই স্ট্রাকচারকে বলা হয় পার্টস ট্রি, যেটাকে আমরা কতদিনই বলছিলাম পার্টস ট্রি। সো কোনো সেন্টেন্সের যদি মাল্টিপল পার্টস ট্রি থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে আমরা বলতে পারবো অ্যাম্বিগুয়াস। ঠিক আছে, খুব সহজ কনসেপ্ট। কোনো সেন্টেন্সে যদি মাল্টিপল পার্টস ট্রি থাকে বা একটা সেন্টেন্সকে যদি আমরা মাল্টিপল ভাবে তৈরি করতে পারি সেটাকে আমরা বলবো, ওই সেন্টেন্সটাকে বলবো হচ্ছে অ্যাম্বিগুয়াস। তো অ্যাম্বিগুইটি আসলে অনেক লেভেলে হইতে পারে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছিলাম মিনিংগত ভাবে, সেন্টেন্সের গঠনগত ভাবে, এগুলো আমরা দেখাইছিলাম। পার্টস ট্রি কি সেটা তো অলরেডি বলে ফেলছি। আম, এইটাও খুব একটা, এটা একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পলটা হয়তো আমরা দেখি নাই। এক্সাম্পলটা হচ্ছে যে এই এক্সাম্পলে যদি খেয়াল করি, দে আর কুকিং অ্যাপলস। এই দে আর কুকিং অ্যাপলস এই সেন্টেন্সটাকে যদি আমি পার্টস ট্রিতে ভাগ করি তাহলে কিভাবে হবে সেটা একটু দেখার বিষয় আছে। তো এইটা আসলে কি, এটা এটা কিভাবে ভাগ করতে হবে কি করতে হবে না, এটা আসলে ডিপেন্ড করবে আমাদের ল্যাঙ্গুয়েজে যে গ্রামার গুলো আছে বা যে রুলস গুলো আছে। ঠিক আছে, সেইগুলোর উপরে, রুলস এর উপরে আসলে এই পার্টস ট্রিটা ডিপেন্ড করবে।
সো তার মানে কি আছে, গ্রামার লেভেলেও অ্যাম্বিগুইটি থাকতে পারে, একই গ্রামারে অনেকগুলো রুলস থাকতে পারে। ঠিক আছে, এটা হতে পারে। সো এই পার্টসটি দেখেন, একটা স্ট্রাকচার এরকম আর আরেকটা স্ট্রাকচার অন্যরকম। যেমন এখানে ভার্ব ফ্রেজের মধ্যে ভার্ব নাউন ফ্রেজ দেওয়া হয়েছে পার্টসটি ওয়ানে, এরপর নাউন ফ্রেজের মধ্যে অ্যাডজেক্টিভ নাউন। কিন্তু সেকেন্ড যে পার্টসটি সেটার মধ্যে ভার্ব ফ্রেজের মধ্যে অক্সিলারি ভার্ব আসছে, তো এরপর নাউন ফ্রেজ। তো সেন্টেন্সেস মানে মিনিং বা সেন্টেন্সের পুরোটা হচ্ছে ওয়ার্ড গুলো একই থাকতেছে, কিন্তু তার গঠন চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে প্রডিউস করতে হবে সেন্টেন্সটাকে, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে পার্টসটি যে আমরা দেখতেছি, এই পার্টসটিকে চাইলে এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? এটা হচ্ছে, এটা একটা লিস্টিং পাওয়া যায়, এটা হচ্ছে এক ধরনের লিস্টিং করা হয়েছে, লিস্ট আকারে এটাকে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ পার্টসটিকে তো ছবি আকারে এভাবে দেখানো হয়েছে, কিন্তু ছবি আকারে না দেখায় যদি আমরা শুধু লিখতে চাইতাম, তাহলে কিভাবে লিখতাম? এইটা আসলে এইখানে এভাবে লেখা হয়। তো এটা আসলে বোঝার বিষয় আছে, এটা কিভাবে লিখতেছে। সো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এগুলোকে পার্সিং করা মানে এটা ভাগ করা বা আমাদের শিখতে হবে। কি বলা হচ্ছে দেখেন, যে সেন্টেন্সটা হচ্ছে সু হচ্ছে হিট জন, সু হিট জন, এটা হচ্ছে সেন্টেন্স। তো সেন্টেন্সকে যদি আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই এসটা হচ্ছে এইটা, এটা হচ্ছে প্রথম এস। হ্যাঁ, সেন্টেন্সের কয়টা অংশ থাকবে, কিভাবে বুঝবো আমরা? আমরা যদি এখানে খেয়াল করি, এইখানে যদি খেয়াল করেন, সেন্টেন্সে নর্মালি থাকে নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজ। ঠিক আছে, সেন্টেন্স হলে সেটাতে নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজ থাকবে। সো এইটাতে যদি আমরা চিন্তা করি, এটাকে আমাদেরকে মডিউল আকারে চিন্তা করতে হবে। মডিউলটা কিভাবে চিন্তা করে দেখেন, এই এইখানে যে থার্ড ব্র্যাকেট গুলো আছে, থার্ড ব্র্যাকেট কিন্তু এক একটা মডিউল। যেমন এটা হচ্ছে প্রপার নাউন, যেটা প্রপার নাউনের ভিতরে হচ্ছে সু, অর্থাৎ প্রপার নাউন, এটা হচ্ছে একটা প্রোডাকশন রুল। প্রোডাকশন রুল গুলো যদি আমি লিস্ট করি, দেখেন এরকম। কারণ প্রপার নাউনকে পিএন দিলাম, পিএন হচ্ছে পিএন অ্যারো সাইন সু, এটা হচ্ছে একটা রুল। এরপরে যে ভার্ব হিট, সো ভার্ব প্রোডাকশন রুল হিট, এটা একটা প্রোডাকশন রুল। আর একটা প্রপার নাউন আছে পিএন, পিএন, এটা হচ্ছে কি জন। So, এই তিনটা হচ্ছে আমাদের প্রোডাকশন রুল। মানে রুল বলতে এখানে টার্মিনাল রুলস, এগুলো হচ্ছে টার্মিনাল রুলস। কিন্তু ঘটনা হচ্ছে এখানে নন টার্মিনাল কিন্তু রুলস আছে। সো নন টার্মিনাল রুল গুলো কোনটা? যেমন এইখানে খেয়াল করেন, উম, এখন যদি আমরা এটাকে ব্যাপ্তিটাকে একটু আর একটু বড় করি, তাহলে দেখেন এই যে এই অংশটা, এই থার্ড ব্র্যাকেটটা যদি আমরা ম্যাপিং করি, এই থার্ড ব্র্যাকেট ম্যাপিং করলে কি দাঁড়াচ্ছে? প্রপার নাউনের সাথে এই জিনিসটা কানেক্টেড হইতে হবে, সরি নাউন ফ্রেজের সাথে এই জিনিসটা কানেক্টেড হইতে হবে। ঠিক আছে, তার মানে কি, নাউন ফ্রেজ যদি আমরা চিন্তা করি, নাউন ফ্রেজ এর সাথে থাকবে হচ্ছে প্রপার নাউন। এরপর যদি আমরা এই অংশটা চিন্তা করি, এই থার্ড ব্র্যাকেটটা, এখানে হচ্ছে ভার্ব ফ্রেজের সাথে ভার্ব থাকবে, ভার্ব ফ্রেজ ভার্ব। ঠিক আছে, এরপর হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে আমাদের আসলে ব্র্যাকেটটা শেষ হয়েছে কোথায়, সেটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। কিভাবে খেয়াল করব দেখেন, এখানে কি বলা হয়েছে, ভার্ব ফ্রেজের থার্ড ব্র্যাকেট কিন্তু এই জায়গায় শেষ হয়ে যায় নাই, এখানে যেটা শেষ হয়েছে, এই থার্ড ব্র্যাকেট হচ্ছে এইটার থার্ড ব্র্যাকেট, ভার্বের থার্ড ব্র্যাকেট। সো ভার্ব ফ্রেজের থার্ড ব্র্যাকেটটা কিন্তু এই জায়গাতে শেষ হচ্ছে, এইদিকে, এইদিকে এসে শেষ হচ্ছে, এটা ম্যাপিং করতে হবে। তো এই থার্ড ব্র্যাকেটটা হচ্ছে আমাদের এইটা, এই থার্ড ব্র্যাকেটটা হচ্ছে এই সেকেন্ড থার্ড ব্র্যাকেট। তার মানে এই থার্ড ব্র্যাকেটটা হচ্ছে আসলে এই থার্ড ব্র্যাকেটটা,
আর লাস্টের যে থার্ড ব্র্যাকেট আছে, এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, তো এইভাবে আমাদের ব্র্যাকেট গুলো আগে আইডেন্টিফাই করতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আগে আমাদের ব্র্যাকেট গুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে। ব্র্যাকেট আইডেন্টিফাই করার পরে আমরা যে জিনিসটা দেখব, আমরা হচ্ছে পার্টস ট্রি গঠন করে ফেলবো। কিভাবে পার্টস ট্রি গঠন করবো দেখেন, এইভাবে দেখেন, আমি যদি এভাবে দেখাই যে একদম বেসিক থার্ড ব্র্যাকেটের মধ্যে চলে যেতে হবে, যে এই জায়গাতে টার্মিনাল গুলো আছে। টার্মিনাল বলতে ওয়ার্ডের সাথে ভার্ব বা নাউন ফ্রেজ বা এগুলোতে কানেক্ট করা আছে। তো বেসিক থার্ড ব্র্যাকেট গুলো হচ্ছে এইগুলা, প্রপার নাউনের সাথে সু, তাহলে পিএন এর সাথে অ্যারো সাইন দিয়ে আমরা দিব হচ্ছে, অ্যারো সাইন না দিলেও হবে, জাস্ট কানেক্ট করতে হবে। সু, এরপরে ভার্বের সাথে হচ্ছে হিট আছে, সো ভার্বের সাথে আমরা দেই হচ্ছে হিট। এরপর আবার প্রপার নাউন আছে, পিএন। আচ্ছা জন, এখন এইটা এদের কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে, এদের কাজ আমাদের শেষ হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে আপার লেভেলের কিভাবে কানেক্ট করতে হবে। আপার লেভেলে কানেক্ট করতে গেলে খেয়াল করে দেখেন, সেন্টেন্সের ভিতরে আছে কোনটা, সেন্টেন্সের ভিতরে যদি আমরা কমা চিন্তা করি, সেন্টেন্সের ভিতরে এই থার্ড ব্র্যাকেট একটা অংশ, সেন্টেন্সের একটা অংশ, আর বাকি এই থার্ড ব্র্যাকেট আরও একটা অংশ। তার মানে সেন্টেন্সের আসলে আছে কি, দুইটা অংশ। সেন্টেন্সের সাথে আছে নাউন ফ্রেজ, সো এনপি, আর আরেকটা আছে হচ্ছে ভার্ব ফ্রেজ। ভার্বফ্রেজ। হুম, ভিপি। ভালো কথা। এরপরে নাউন ফ্রেজের সাথে কিন্তু দেখেন প্রপার নাউন কানেক্টেড হয়ে গেছে সরাসরি। সো নাউন ফ্রেজের সাথে সরাসরি আমরা প্রপার নাউনকে কানেক্ট করে দিলাম। এবং ভার্ব ফ্রেজের মধ্যে দেখেন, ভার্ব ফ্রেজের সাথে আম, কি বলে, একটা ভার্ব ফ্রেজ আছে হচ্ছে কি, ভার্ব ফ্রেজের সাথে সরাসরি কানেক্ট আছে হচ্ছে ভার্ব, এইটা। আর একটা আছে কি, নাউন ফ্রেজ কানেক্টেড। ঠিক আছে, কেন বলতেছি, কারণ এইটা কিন্তু অলরেডি আমরা ড্র করে ফেলছি, কিন্তু এইটার সাথে কমা হিসেবে ছিল এইটা, মানে এটার পরবর্তী যে অংশটা, দুইটা কমা ছিল কিন্তু, এই যে এখানে একটা কমা, এখানে আর একটা কমা। তো ভার্ব ফ্রেজের সাথে আসলে দুইটা অংশ আছে। ভার্ব ফ্রেজের একটা অংশ হচ্ছে ভার্ব হিট, আর একটা অংশ হচ্ছে নাউন ফ্রেজ। সরি, নাউন ফ্রেজ দিতে হবে এখানে, নাউন ফ্রেজ। এরপরে হচ্ছে নাউন ফ্রেজের সাথে আসতেছে প্রপার নাউন, এইটা। সো এইটা হচ্ছে আমাদের পার্টস ট্রি আসলে। এটা ড্র করা কিন্তু খুবই কনফিউজিং মনে হতে পারে ইনিশিয়ালি, কিন্তু যদি ব্র্যাকেট ব্র্যাকেট ভাগ করে করে আপনারা যদি চিন্তা করেন, তাহলে কিন্তু জিনিসটা সহজ। তো এই যে ফিগারটা, এই ফিগারটা যে আমরা ড্র করলাম, এটা তো আসলে কম্পিউটারকে এভাবে দেওয়া সম্ভব না, মানে কম্পিউটারকে আমরা ইনপুট দিতে গেলে। তো সেই জন্য আমাদেরকে এটা এইভাবে লিস্ট আকারে যদি আমরা কম্পিউটারকে ইনপুট দেই, তাহলে সেটা পার্স ট্রি বুঝতে পারবে। তো মানে কনসেপ্টটা সিমিলার হচ্ছে গ্রাফের কনসেপ্টের সাথে। গ্রাফে যেমন নোড থাকে, এজ থাকে, সেগুলো তো আমরা সরাসরি ফিগার আকারে ইনপুট দিতে পারি না। আমরা হয়তো দুইটা স্ট্র্যাটেজি অবলম্বন করি, একটা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স অথবা অ্যাডজেন্সি লিস্ট। ঠিক আছে, তো ওই লিস্ট অথবা ম্যাট্রিক্সে আমাদের গ্রাফ রিপ্রেজেন্ট করে। তো ওই কনসেপ্টটাই এখানে আবার চিন্তা করতে হবে, যে যেহেতু আমরা এভাবে সরাসরি মানে গ্রাফকে ইনপুট যেভাবে দিতে পারি না, এখানেও পার্স ট্রিকে এভাবে আমরা সরাসরি ইনপুট দিতে পারবো না। তো আমাদেরকে এইভাবে লিস্ট আকারে পার্স ট্রিটাকে লিখতে হয়। সো পার্স ট্রি দেখেও কিন্তু আমরা চাইলে এই একইভাবে এইটাকে কনভার্ট করতে পারি, পার্স ট্রি থেকে আবার এইটাকে কনভার্ট করতে হবে, মানে ভাইস ভার্সা। এটা থাকলে এটাতে কনভার্ট করতে হবে, মানে লিস্ট থাকলে পার্স ট্রিতে কনভার্ট করতে হবে, অথবা পার্স ট্রি থাকলে লিস্টে কনভার্ট করা সম্ভব। ঠিক আছে, তো এইটা খুব সতর্কভাবে প্র্যাকটিস করবেন বাসায়। এটা কনস্ট্রাকশন কি বোঝা গেছে? বোঝা গেলে আমি সামনে আগাবো। আচ্ছা, আমার মনে হয় সবাই বুঝে গেছে। ওকে,
সো আমরা যদি এখন সামনের দিকে আগাই, সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর যে বেশ কথাবার্তা সেটা আবারও আসছে এখানে। সো আমরা আরেকটু আগাই যাই। আহ, এই কথাগুলো অলরেডি বলে ফেলছি। ফর্মস অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আমরা কি কি ফর্মে আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যাপ্লাই করতে পারি সেগুলো বলা হয়ে গেছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কম্পোনেন্টস কি কি আসলে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের বেসিক কম্পোনেন্টস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক কম্পোনেন্টস। তো এর মধ্যে আবার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কি কি কয়েকটা লেভেল আছে বা কয়েকটা স্টেজ আছে। যেমন সেখানে মানে ল্যাঙ্গুয়েজকে যদি আমরা আন্ডারস্ট্যান্ড করতে চাই, তো ডেফিনেটলি আমাদের কিছু অ্যানালাইসিস করতে হবে, যেমন মরফোলজিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাকটিক অ্যানালাইসিস, সিমান্টিক অ্যানালাইসিস, ডিসকোর্স অ্যানালাইসিস। তো এইগুলো লাগবে। আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন করতে গেলে মানে আউটপুট যদি আমরা দিতে চাই তাহলে আমাদের সিনথেসিস লাগবে। সো সেরকম সিনথেসিস হচ্ছে ডিপ প্ল্যানিং, হোয়াট টু সে, সিনট্যাকটিক জেনারেশন মানে আমাদের যে ওয়ার্ডের জেনারেশন, সেন্টেন্সের স্ট্রাকচার গঠন করা, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো হচ্ছে সব ন্যাচারাল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশনের মধ্যে থাকবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং ইজ মাচ হার্ডার দেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন। এই ক্লেমটা কি সত্য নাকি মিথ্যা? মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং দুইটাই আসলে কঠিন, কিন্তু দুইটার মধ্যেও বেশি কঠিন হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, মানে আন্ডারস্ট্যান্ড করা। সো এইটা আসলে ক্লেইমটা সত্য হইতে পারে নাকি মিথ্যা হইতে পারে, কি মনে হয় আপনাদের? বা কেন এটা সত্য হইতে পারে? স্যার আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। আন্ডারস্ট্যান্ডিং স্যার হার্ড। না, আন্ডারস্ট্যান্ডিং তো হার্ড, সেটা তো আমি বলেই দিছি, কিন্তু কেন হার্ড হইতেছে সেটা হচ্ছে কোশ্চেন। যেহেতু স্যার একটা সেন্টেন্সের স্যার বিভিন্ন পার্ট বা বিভিন্ন মিনিং হইতে পারে, মেশিনের এটা বুঝতে সমস্যা হয় জেনারেল মানুষের চাইতে। রাইট। তো আসলে হ্যাঁ, এই মেশিনকে তো আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা আগে বুঝতে হবে, বুঝার পরে না সে মানে জেনারেশন করবে। জেনারেশন করা মেশিনের জন্য আসলে কঠিন কিছু না। মানে যদিও প্রসেসিং আছে, স্পিচ রিকগনিশন, টেক্সট থেকে স্পিচে কনভার্ট করা, আদার্স আদার্স এর বিষয় আছে, কিন্তু কোন মিনিংটা আসলে বলতেছে মানুষ, অ্যাম্বিগুইটির কারণে এটা আসলে হার্ড হয়ে যায় কম্পিউটারে বোঝা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড করা। তো এইটাই হচ্ছে আসলে বেসিক রিজন। তো এই এই কনসেপ্ট আসলে ক্লিয়ার থাকতে হবে সবার, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কেন আন্ডারস্ট্যান্ডিংটা হার্ড। ঠিক আছে, তো আমরা সামনে আগাই। সো এখানে আন্ডারস্ট্যান্ডিং কেন হার্ড সেটার কথাই আসলে বলা হয়েছে, যেটা অলরেডি আপনারা ধরে ফেলছেন যে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা হার্ড। এবং কেন হার্ড? কারণ অ্যাম্বিগুয়াস, সেন্টেন্সের ভিতরে অনেক অ্যাম্বিগুইটি থাকে। সো অ্যাম্বিগুইটি অনেক লেভেলে হইতে পারে, ওয়ার্ড লেভেলে অ্যাম্বিগুইটি, সিনট্যাকটিক লেভেলে অ্যাম্বিগুইটি, ইন্টারপ্রিটেশনাল পার্শিয়াল ইনফরমেশন হইতে পারে। ঠিক আছে, কন্টেক্সচুয়াল ইনফরমেশনও অ্যাম্বিগুইটি হইতে পারে। আবার অনেকগুলো একই সেন্টেন্স যেমন অনেকগুলো মিনিং তৈরি করতে পারে, আবার অনেকগুলো সেন্টেন্সও কিন্তু একই সাথে একটা মিনিং তৈরি করতে পারে। সো এখানেও অনেক ধরনের অ্যাম্বিগুইটি আছে। সো এই কারণে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সবচেয়ে বেশি হার্ড হয়ে যায়। সো আমরা যদি আবার একটু দেখি যে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য যে ধরনের নলেজগুলো লাগে, সেটা হচ্ছে আমরা গতদিনও দেখছি, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমান্টিক্স, এই বিষয়গুলো আমাদের সবসময় খেয়াল করতে হবে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ঠিক আছে, এর সাথে আরো কিছু জিনিস ছিল, ডিসকোর্স নলেজ, আদার্স কিছু ছিল। সো এই এই বিষয়গুলো এখানে আসছে, প্র্যাগমেটিক, ডিসকোর্স নলেজ, ওয়ার্ল্ড নলেজ। সো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে ফোকাস থাকতেই হবে অলওয়েজ। সো অ্যাম্বিগুইটি আরেকটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে, এটা ইন্টারেস্টিং। যে ধরেন আই মেড হার ডাক, এই একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মানে এক একজন এক এক ধরনের চিন্তা করতে পারে। তো সময় স্বল্পতার কারণে আমি জাস্ট এখানে এক্সাম্পল সরাসরি চলে যাচ্ছি। দেখেন, এটা একটা মিনিং হতে পারে যে আই মেড হার ডাক, এই কথাটার একটা মিনিং হতে পারে আই কুকড ডাক ফর হার, আমি একটা হাঁস রান্না করছি, এটা হইতে পারে। অথবা আই কুক ডাক বিলঙ্গিং টু হার, তার তার যে হাঁস ছিল সেটাকে আমি রান্না করছি, সেটা হইতে পারে। হ্যাঁ, অথবা এটা হতে পারে কি, আই
created a toy which she owns. সো আমি একটা পুতুল বানাইছি ডাক, সেটা তার হইতে পারে। বা আমি একটা পুতুল বানায় তাকে দিছি, তারপর হচ্ছে আমি তাকে ম্যাজিক করে ডাক বানাই ফেলছি। ঠিক আছে, অনেক ধরনের কথা কিন্তু আসলে হইতে পারে। তো আসলে কোনটা করছি এটা আসলে আমাদেরকে শিওর না। সো এই বিষয়টাকেই হচ্ছে অ্যাম্বিগুইটি বলা হচ্ছে। অ্যাম্বিগুইটির বেশ কিছু লেভেল আছে। ঠিক আছে, অ্যাম্বিগুইটির বেশ কিছু লেভেল আছে, কিন্তু এটা আসলে খুব ডিপ লেভেলে চলে যাবে আপনাদের। এটা আসলে খুব বেশি আহ মানে বইতে আসলে ভাবে দেওয়া আছে কিনা আমার শিওর না। এটা একটু বই থেকে দেখে নিতে হবে। এটা একটু ডিপ লেভেলে চলে যায়, অত ডিপে আমাদের যাওয়ার দরকার নাই। কিন্তু বেসিক কথা হচ্ছে যে অ্যাম্বিগুইটি বেশ কতগুলো লেভেল থাকে। তো অ্যাম্বিগুইটি থাকতে পারে, অ্যাম্বিগুইটি রিজলভ করার যে প্রসেসগুলো সেটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যাম্বিগুইটি আমরা কিভাবে রিজলভ করব? অ্যাম্বিগুইটি রিজলভ করার বেশ কতগুলা বহুল প্রচলিত মেথড আছে। তার মধ্যে সবচেয়ে ভালো অ্যাপ্রোচটা হচ্ছে পার্টস অফ স্পিচ ট্যাগিং। ঠিক আছে, সো পার্টস অফ স্পিচ ট্যাগিং। পার্টস অফ স্পিচ ট্যাগিং মানে কি? আমরা যদি নামটা একটু চিন্তা করি, নামটা চিন্তা করলেই বুঝে যাব যে আসলে সেন্টেন্সের যে সকল ওয়ার্ডস থাকবে সেগুলোকে এক একটা পার্টস অফ স্পিচ দিয়ে ট্যাগ করে দিব। মানে আইডেন্টিফাই করে দিব কোন ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ এর মধ্যে পড়ে। যেমন আমরা এই যে ডাক ওয়ার্ড যদি নাউন হয় তাহলে একরকম মিনিং করবে, আর ডাক ওয়ার্ড যদি ভার্ব হয় তখন কিন্তু আর একটা ওয়ার্ড মিনিং করবে। ঠিক আছে, সো পার্টস অফ স্পিচ ট্যাগিং দিয়ে আমরা এই ডাক ওয়ার্ডটাকে একটা স্পেসিফিক ট্যাগটা দিয়ে দিব। আমরা মানে আমরা বলে দিব এই ডাক ওয়ার্ডটা আসলে নাউন, আর যদি নাউন না হয় তাহলে এটা হচ্ছে হয়তোবা ভার্ব হবে। ঠিক আছে, কিন্তু ট্যাগ থাকবে একটাই, মাল্টিপল ট্যাগ থাকতে পারবে না কোনো ওয়ার্ডে। সো তাহলে কিন্তু অ্যাম্বিগুইটি রিজলভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এই ওয়ার্ডটি তখন আমরা সবসময় ভার্ব হিসেবে ইউজ করব। যদি ভার্ব হিসেবে ট্যাগ করে দিই তাহলে সবসময় এটা ভার্ব হিসেবে ইউজ হবে, কখনো নাউন হিসেবে আর ইউজ হবে না। এটা একটা প্রসেস। এটাকে বলে পার্টস অফ স্পিচ ট্যাগিং। আরেকটা আছে ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন। ঠিক আছে, সো ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশনটা আসলে কি? ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন হচ্ছে যে আমরা ওয়ার্ডটা কোন মিনিং এ ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, ওয়ার্ডটা কোন মিনিং এ বা কোন কনটেক্সটে ব্যবহার করা হচ্ছে সেটা বুঝে সেটাকে আইডেন্টিফাই করা। যেমন আমরা মেক শব্দটাকে যদি ক্রিয়েট অথবা কুক দুইটা ওয়ার্ডে ভাগ করতে পারি, মেক দিয়ে ক্রিয়েটও হতে পারে অথবা কুক হতে পারে। যদি রান্না করি তাহলে মেক বলে অনেকে, যদি কোনো কিছু তৈরি করে তখনও কিন্তু মেক বলে। কিন্তু আমরা যদি মেক শব্দটা মানে যদি স্পেসিফিক ভাবে বলে দিই মেক শব্দটা মানে হচ্ছে ক্রিয়েট, তাহলে কিন্তু অ্যাম্বিগুয়াস রিজলভ হয়ে যায়। ঠিক আছে, মানে এই ওয়ার্ডের মাল্টিপল মিনিং থাকতে পারবে না। সোজা কথা হচ্ছে একটা ওয়ার্ডে মাল্টিপল মিনিং থাকতে পারবে না। কি তাহলে মাল্টিপল মিনিং যদি না থাকে তাহলে ওয়ার্ডের মিনিংটাকে আমাদের কনটেক্সচুয়ালি স্পেসিফিক মিনিং তৈরি করে দিতে হবে। তো এটাকে বলা হচ্ছে ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন। এরপর একটা আছে লেক্সিক্যাল ডিসঅ্যাম্বিগুয়েশন। সো লেক্সিক্যাল ডিসঅ্যাম্বিগুয়েশন হচ্ছে দুইটা, এই প্রথম যে দুইটা ডিসঅ্যাম্বিগুয়েশন আছে তাদের মিশ্রণ। কি করা হচ্ছে এই জায়গাতে পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন এই দুইটাকে কম্বাইন করে হচ্ছে লেক্সিক্যাল ডিসঅ্যাম্বিগুয়েশনটা করা হয়। লেক্সিকন হচ্ছে বেসিক ওয়ার্ড, যেটা আমরা কিন্তু প্রথম দিকে শুনছিলাম। লেক্সিকন মানে হচ্ছে বেসিক ওয়ার্ড যেটা। ঠিক আছে, এটা একটা আরেকটা প্রসেস, যে দুইটা মিলে একটা এক ধরনের ডিসঅ্যাম্বিগুইটি তৈরি করতে পারে। আর একটা হচ্ছে সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি। তো আমরা পার্টস, যেমন হার্ড ডাক, এই হার্ড ডাকটা বলতে কি তার ডাক মানে না অন্য কিছু না কি, সেটা হচ্ছে সিনট্যাকটিক্যালি অ্যাম্বিগুয়াস। তো এই বিষয়টাকে যদি আমরা পার্স ট্রিতে প্রবাবিলিস্টিক পার্সিং করি, ঠিক আছে, সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি দূর করার ওয়েটা হচ্ছে প্রবাবিলিস্টিক পার্স করা। প্রবাবিলিস্টিক পার্সিংটা কি? আমি যদি খুব সংক্ষেপে বলি, এই হার্ড ডাক বলতে অনেকগুলো মিনিং হতে পারে। ঠিক আছে, আমি একটু দেখাই। কারণ হার্ড ডাক মিনিং হচ্ছে যে সে নিজে একটা ডাক, আর একটা মিনিং হতে পারে তার ডাক, আর একটা মিনিং হতে পারে যে তার খেলনা ডাক। ঠিক আছে, ধরেন এতগুলা মিনিং হতে পারে একটা সেন্টেন্স, এই হার্ড ডাক সেন্টেন্সটার তিনটা চারটা মিনিং হতে পারে। এখন
ঘটনা হচ্ছে কোন মিনিংটা আসলে বেটার বা কোন মিনিংটা গ্রহণযোগ্য, সেটার কিন্তু প্রবাবিলিস্টিক কিছু ক্যালকুলেশন থাকে। ধরেন প্রথম মিনিংটার গ্রহণযোগ্যতা হচ্ছে 0.3, পরের মিনিংটার গ্রহণযোগ্যতা হচ্ছে হয়তো বা 0.5, পরের মিনিংটার গ্রহণযোগ্যতা হচ্ছে 0.1। তাহলে দেখা যাবে যে হয়তো সেকেন্ড যে মিনিংটা আছে প্রবাবিলিস্টিক ক্যালকুলেশনে দেখা যাচ্ছে এই ভ্যালুটা যেহেতু বেশি, সেকেন্ড মিনিংটা, তাহলে এই সেকেন্ড মিনিংটাই হবে এই হার্ড ডাক সেন্টেন্সের মিনিং, যে হয়তোবা সেটা তার খেলনা ডাক, এই মিনিংটা হয়তোবা মানে তার গ্রহণযোগ্য বেশি হবে, জাস্ট ইন এ সেন্স। ঠিক আছে, সো সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি দূর করার জন্য এরকম সেন্টেন্সের প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন করা হয়ে থাকে। একটা সেন্টেন্সের প্রবাবিলিটি কত। সো ওই যে আমরা এটা বোঝার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিই। যখন আপনারা মোবাইলে লিখেন, এটা আগেও বলছি, মোবাইলে লিখলে কোন ওয়ার্ডটা আপনি সবচেয়ে বেশি ইউজ করেন সেগুলো কিন্তু আপনাকে শো করে। তো কেন করে? কারণ হচ্ছে ওই ওয়ার্ডগুলো ইউজ করার প্রবাবিলিটি আপনার বেশি। একদম শুরুতে যখন আপনি নতুন মোবাইল কিনছেন তখন কিন্তু এগুলো শো করে না, র্যান্ডমলি যে কোনো কিছু শো করে। তারপর যত যত দিন যায়, আপনি যত লেখেন, মেসেজ লিখেন বা টেক্সট করেন সবাইকে, সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি লার্ন হইতে থাকে। কম্পিউটারের যে সরি মোবাইলের যে এআই সফটওয়্যার যেটা আছে, ঠিক আছে, অটোমেটিক্যালি কিন্তু সেটা লার্ন করতে থাকে। এবং তখন লার্ন করার পরে যখন আপনি একটা ওয়ার্ড লেখেন, আমি যাব, তারপর যাব, এরপরে কোন কোন ওয়ার্ড আপনি সবসময় বেশি ইউজ করে থাকেন সেগুলোকে প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন করে একটার পর একটা সাজায় দেয়। প্রথম যেটা থাকে সেটা হয়তো বা সবচেয়ে বেশি প্রবাবিলিটি, তারপর এটা তার কম প্রবাবিলিটি, তারপর এটা তার আরো কম প্রবাবিলিটি। তো এরকম তিনটা চারটা ওয়ার্ড আপনাকে সাজেস্ট করে। ঠিক আছে, এই ওয়ার্ড সাজেশনটা আসলে কি প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন থেকে আসে। সো প্রবাবিলিটি ওয়াইজ সর্ট করা থাকে এগুলো। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যে সাবজেক্টটা আছে সেটাতে আসলে এই ধরনের ডিটেলস ডিসকাশন করা হয়ে থাকে। তো আমরা যদি স্ট্রাকচারটা আবারও দেখি, তো এই আই মেড হার ডাকের দুইটা স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে, হয়তো বা আরো অনেক অন্য অন্য স্ট্রাকচারও হইতে পারে। সো ডিপেন্ড করতেছে যে আমরা আসলে কোনটাকে কি ইউজ করব। ঠিক আছে, সো আমরা যদি ডাককে যদি নাউন ফ্রেজ বলে দিই, যে ডাকটা হচ্ছে নাউন হবে, তাহলে কিন্তু সরাসরি এই পার্টসটিটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। নাউন ফ্রেজ হবে না। নাউন যদি বলে দিই ডাকটা হচ্ছে নাউন, তাহলে সরাসরি আমাদের এই পার্টসটিটা গ্রহণ করতে হবে। ঠিক একইভাবে যদি আমরা বলি যে কি বলে, আহ, ডাকটা হচ্ছে নাউন ফ্রেজ, তখন আমাদের এই পার্টসটিটা গ্রহণযোগ্য হবে, এটা তখন বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা অ্যাম্বিগুইটি রিজলভ করতে পারি। সো অ্যাম্বিগুইটি রিজলভ করার চারটা প্রসেস নর্মালি এখানে আপনাদের দিচ্ছে, আরো অনেকগুলো প্রসেস আছে, ডিটেলস এনএলপি সাবজেক্টে আসলে পড়ানো হয়। জাস্ট আমাদের মনে রাখতে হবে আপাতত চারটা প্রসেস হইতে পারে। একটা হচ্ছে পার্টস অফ স্পিচ ট্যাগিং, ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন, লেক্সিক্যাল ডিসঅ্যাম্বিগুয়েশন এবং স্ট্যাটিক অ্যাম্বিগুইটির প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন। ওকে, সো এরপরে আসতেছে যে মডেলস টু রিপ্রেজেন্ট লিঙ্গুইস্টিক নলেজ। সো আমরা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য অনেক ধরনের মডেল আছে। ঠিক আছে, কম্পাইলার সম্পর্কে আসলে আপনাদের ধারণা থাকলে সবচেয়ে বেটার হইতো, হয়তো ধারণা নাই যার কারণে এই ওয়ার্ডগুলো আপনাদের কাছে নতুন লাগতে পারে। স্টেট মেশিন হচ্ছে ফাইনাইট স্টেট অটোমাটা। ঠিক আছে, স্টেট মেশিনের মধ্যে একটা আছে ফাইনাইট স্টেট অটোমাটা। আদার্স আরো অনেকগুলো মেথড আছে যেগুলো আমি নিজেও অতটা ক্লিয়ার না। যেমন HMM যেটা আছে, HMM হচ্ছে হিডেন মার্ক অফ মডেল। ঠিক আছে, হিডেন মার্ক অফ মডেল। বাকি মডেলগুলো সম্পর্কে আসলে আমার ক্লিয়ার ধারণা নাই, যেহেতু আমি এই ডোমেনের এক্সপার্ট না। কিন্তু কেউ যদি ইন্টারেস্টেড হন তাহলে তারা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে যদি কাজ করেন কেউ, তখন তো আপনাদেরকে অবশ্যই এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো এগুলো নিয়ে বেশ নেটে অনেক ধরনের রিলেটেড টপিক আছে। হিডেন মার্ক অফ মডেল যেটা, এটা ইন্টারেস্টিং একটা মডেল, চাইলে আপনারা দেখতে পারেন। মানে কারো যদি ইন্টারেস্ট থাকে দেখতে হবে, এমন কোনো ম্যান্ডেটরি না। এরপরে কনটেক্সট ফ্রি গ্রামার, ফর্মাল রুলস যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, মানে ওই যে একটু আগে আমি যেটা লিখতেছিলাম, অমুক অমুক রুলস আছে, টার্মিনালস আছে, এইগুলা। সো ওই ফর্মাল রুলস যদি আপনারা রিপ্রেজেন্ট করতে চান তাহলে তার প্রসেসগুলো হচ্ছে
এইগুলা কনটেক্সট ফ্রি গ্রামার আছে, ইউনিফিকেশন গ্রামার আছে, তারপর হচ্ছে প্রবাবিলিস্টিক কনটেক্সট ফ্রি গ্রামার আছে। হ্যাঁ, এরকম অনেকগুলো মেথড আছে। এরপর হচ্ছে লজিক বেসড ফর্মালিজম যেগুলো আছে। তো লজিক বেসড হচ্ছে প্রেডিকেট লজিক যে আমরা যে শিখছি, তারপর হচ্ছে সাম আদার্স হায়ার অর্ডার লজিক, এগুলো আছে। এরপর লাস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, মডেল অফ আনসার্টেনিটি। ওই যে একটু আগে যেটা বলতেছিলাম যে প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন করতে হয়। তো প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন আসলে কোন মডেল দিয়ে করব, সেগুলোর জন্য বেইজিয়ান হচ্ছে প্রবাবিলিটি থিওরি ইউজ করা হয়ে থাকে। তো এতদিন কিন্তু আমরা ম্যাথে অনেক কিছু পড়ছি, অনেক ধরনের প্রবাবিলিটি পড়ছি, এই হাবি জাবি অনেক কিছু পড়ছি, কিন্তু এটা ইউজটা আসলে আমরা কখনো ভাবে ফিল করি নাই। সো প্রবাবিলিটি আসলে এআই এর মধ্যে খুব ওতপ্রোতভাবে জড়িত। প্রবাবিলিটি থিওরি গুলো অনেক ধরনের সিস্টেমে দেখবেন যে প্রবাবিলিটি অ্যানালাইসিস করা হয়েছে। আচ্ছা, okay. উম, এখানে আসলে ওই কথাগুলো আসলে বলছে যে আমাদের যে অ্যালগোরিদম গুলো আছে লিঙ্গুইস্টিকের, সেগুলোকে কিভাবে ইউজ করা যায়, বা কোন কোন ধরনের অ্যালগোরিদম আসলে আছে। সো অ্যালগোরিদম গুলোর মধ্যে বেসিক্যালি দুইটা ক্যাটাগরি অ্যালগোরিদম হয়ে থাকে। স্টেট স্পেস সার্চিং ক্যাটাগরি হয়ে থাকে, আর একটা হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং হয়ে থাকে। মানে একটু আগে যে আমরা অ্যালগোরিদম গুলো দেখলাম, হ্যাঁ, বা মডেল যেগুলো দেখলাম, এই মডেলগুলোর মধ্যে যে থিওরি গুলো আছে, সেই থিওরি গুলা বা মডেল গুলা সবগুলো হচ্ছে ব্রডলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। সেটা হচ্ছে স্টেট স্পেস সার্চ ট্রি, এইটা একটা ক্যাটাগরি, আর একটা হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং ক্যাটাগরি। ঠিক আছে? তো এইটা আসলে টোটালি যদি এনএলপি সাবজেক্ট পড়েন তখন আপনারা আসলে বুঝতে পারবেন। এখানে আসলে জাস্ট মুখস্থ করা হিসেবে এই যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এনএলপির অ্যালগোরিদম দুইটা ক্যাটাগরিতেই পড়ে। এখানে আবার টিউরিং টেস্ট চলে আসছে। সো ল্যাঙ্গুয়েজ এবং ইন্টেলিজেন্স চেকিং এর জন্য আবার একইভাবে টিউরিং টেস্ট করা যায়। সো টিউরিং টেস্ট অলরেডি আপনাদের আইডিয়া ডেফিনেটলি আছে। কি ছিল বলেন তো টিউরিং টেস্টটা? স্যার মানে দুইটা আলাদা রুমে একটা ডিভাইস থেকে একটা ডিভাইসকে মেসেজ করা হলো, ওই ডিভাইস যদি যে রিপ্লাই দেবে ওটা যদি বোঝার কোনো সিস্টেম না থাকে যে এটা মেশিন নাকি মানুষ রিপ্লাই দিচ্ছে, তখন আমরা বুঝতে পারতাম যে ওটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট হয়েছে। হ্যাঁ। সো টিউরিং টেস্ট আসলে এটাই যে আমি যদি একটা মেসেজ লিখি, সেখানে পাশে থেকে একটা রিপ্লাই আসছে, কিন্তু কে রিপ্লাই করছে সেটা আমি আইডেন্টিফাই করতে পারলাম না। হয়তো সেটা মানুষ হইতে পারে, মেশিন হইতে পারে। যদি মেশিন হয়ে থাকে এবং আমি যদি আইডেন্টিফাই করতে না পারি, তার মানে হচ্ছে মেশিনটা আসলে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে টিউরিং টেস্ট। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে একই কাজ। সো আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেট করলাম মেশিনকে, এবং মেশিন আমাকে সে তার একটা রিপ্লাই তৈরি করলো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ রিপ্লাই। এখন এই রিপ্লাইটা মেশিন তৈরি করছে নাকি মানুষ তৈরি করছে সেটা আমি বুঝলাম না বা ধরতে পারলাম না। তাহলে আমি বুঝতে পারবো যে এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দিয়ে যে আমি মেশিনটা তৈরি করলাম, সেটা আসলে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট হয়ে গেছে। তো এটা একটা টেস্ট করার উপায়। তো বর্তমানে অনেক ধরনের কিন্তু রোবট আছে, বা গুগল অ্যাসিস্ট্যান্ট যদি কথা বলি, এটা হচ্ছে জাস্ট একটা সফটওয়্যার। কিন্তু এটা যদি একটা ফিজিক্যাল যদি ইমপ্লিমেন্টেশন করা হইতো, বা এটা যদি কোনো হাত পা এরকম রোবোটিক আর্ম টার্ম যদি দেওয়া থাকতো, তাহলে কিন্তু সেটা একটা রোবট হিসেবে আমরা ট্রিট করতাম। সো গুগল অ্যাসিস্ট্যান্টও কিন্তু এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার। সো এনএলপি আসলে ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। এনএলপির যে কনসেপ্ট গুলা, এগুলো আসলে অনেক জায়গা থেকে আসছে, এই জন্য এটাকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। যেমন এনএলপি কনসেপ্ট আসছে লিঙ্গুইস্টিক থেকে, জ্ঞান থেকে, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক থেকে, মানে ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন করা যে হয়, যেটা ওই যে আমরা যেটা বললাম প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন, তারপর ম্যাথমেটিক্যাল মডেলিং, এই সব কিছুই আসলে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিকের অংশ। এরপরে ডেফিনেটলি কম্পিউটার সায়েন্স, কারণ আমাদের এখানে অ্যালগোরিদম ডিজাইন করতে হবে, ফর্মুলা ডিজাইন করতে হবে,
পার্সার ডিজাইন করতে হবে, তারপর হচ্ছে কম্পাইলার ডিজাইন করতে হবে। এই মানে ট্রি পার্স করার জন্য এগুলাকে কিন্তু কম্পাইলার ইউজ করতে হয়। তো কম্পাইলার আসলে কিন্তু সিএসসি টপিক। এরপর আসছে ইঞ্জিনিয়ারিং। সো ডেফিনেটলি এখানে বেশ কিছু ইঞ্জিনিয়ারিং থাকবে, যেহেতু এটা কম্পিউটার সায়েন্স এখানে আছে। তো কম্পিউটার সায়েন্সে কম্পিউটারের যে ইঞ্জিনটা বা কম্পিউটার ইঞ্জিনের যে গঠনগত বৈশিষ্ট্য, সেগুলোকে ব্যবহার করতে হবে বা সেগুলোকে ইঞ্জিনিয়ারিং করতে হবে, মডিফিকেশন করতে হবে। সো ইঞ্জিনিয়ারিং আসলে এখানে অ্যাপ্লিকেবল। এরপর আসছে ফিলোসফি। আসলে আমরা আগেই দেখছি এআই এর যে বেসিক টার্মগুলো হচ্ছে ফিলোসফি, সাইকোলজি, এই বিষয়গুলো থেকে। মানে মানুষের চিন্তা ছিল যে মানুষ মানে কৃত্রিম কিছু তৈরি করবে যে মানুষের মতো করে কাজ করতে পারবে। সেটা কিন্তু টোটালি তখন ফিলোসফিক্যাল ধারণা ছিল, আধ্যাত্মিক চিন্তা ভাবনা ছিল। কিন্তু বর্তমানে সেটা কিন্তু আর ওরকম আধ্যাত্মিক চিন্তা ভাবনা না। সো এটা এখন বর্তমানে রিয়েল লাইফে পরিণত হয়েছে। সো ফিলোসফি, সাইকোলজি, এই সবগুলাই কিন্তু এনএলপির জন্মগত উৎস। সো এই ধরনের বাজওয়ার্ড আমরা অনেক সময় শুনে থাকি, যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং তো সবসময় শুনি, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক, স্পিচ প্রসেসিং, হ্যাঁ, তারপর হিউম্যান ল্যাঙ্গুয়েজ টেকনোলজি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইঞ্জিনিয়ারিং, এই ধরনের জিনিসগুলো আরো আপনারা দেখবেন হয়তো বা। আমরা সবচেয়ে বেশি দেখে থাকি যে স্পিচ জেনারেশন, টেক্সট জেনারেশন, স্পিচ আন্ডারস্ট্যান্ডিং, ইনফরমেশন রিট্রিভাল, টেক্সট সামারাইজেশন, এই বিষয়গুলো হয়তো আমরা বেশি দেখে থাকি। যেমন গ্রামার কারেকশন। তো অনেকেই কিন্তু এখন গ্রামারলি সফটওয়্যারটা ইউজ করেন, করেন তো নাকি? সো আমরা কিন্তু একটা জিনিস লিখতে গেলে মানে বা থিসিস প্রজেক্ট যখন আমরা লিখবো, তখন কিন্তু আমাদের গ্রামারটাও ফোকাস রাখা উচিত। সো সেক্ষেত্রে অনলাইন একটা টুল আছে, গ্রামারলি। সেখানে কিন্তু আপনি প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ চেকিং করে দেখতে পারেন যে আমার প্যারাগ্রাফটা ঠিক আছে কিনা। তো সেটা আসলে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা ফসল। ঠিক আছে। এরপরে যে টেক্সট কি বলে, ট্রান্সলেশন, গুগল ট্রান্সলেটর। সো এইটাও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা ফসল। So, অনেক কিছু আমরা আসলে দেখে থাকি বর্তমানে। অলরেডি অ্যাপ্লিকেশন বলে ফেলছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন আসলে কোথায় কোথায় হয়। সো যেমন গ্রামার চেকিং, স্পেল কারেক্টর। হ্যাঁ। সো এই সফটওয়্যার গুলো যদি আমরা চিন্তা করি, গুগল ট্রান্সলেটর, গ্রামার চেকিং, এগুলো চিন্তা করলে আমরা অ্যাপ্লিকেশনটাও বুঝে যাবো এটা আসলে অ্যাপ্লিকেশন কোথায়। সো এটা আমি বেশি বেশি বলতেছি না। ব্রিফ হিস্ট্রি অফ এনএলপি, এটা চাইলে আপনারা একটু রিডিং করে নিতে পারেন বই থেকে, কি কিভাবে আসছে না আসছে। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এর যে স্টেপস গুলো আবার এখানে উল্লেখ করা হয়েছে, অলরেডি দেখে ফেলছি আপনার। আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছে মরফোলজিক্যাল অ্যানালাইসিস। সো ওয়ার্ডস যদি আমরা ইনপুট হিসেবে নেই এখানে, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এই জায়গাতে আসলে ইনপুট হিসেবে আসতেছে ওয়ার্ডস গুলো, ওয়ার্ডের উপরে মরফোলজিক্যাল অ্যানালাইসিস চলতেছে। হ্যাঁ। এই অ্যানালাইসিস এর পরে যে আউটপুটটা তৈরি হবে সেটা হচ্ছে মরফোলজিক্যালি অ্যানালাইজড ওয়ার্ড। ঠিক আছে। সো এই মরফোলজিক্যাল অ্যানালাইজড ওয়ার্ডের উপরে সিনট্যাকটিক অ্যানালাইসিস চলবে। সেই সিনট্যাকটিক অ্যানালাইসিস করে সিনট্যাকটিক স্ট্রাকচার বা পার্টস ট্রি এসব হাবিজাবি তৈরি হবে। সেইগুলো থেকে সিমান্টিক অ্যানালাইসিস করা হবে। সিমান্টিক অ্যানালাইসিসে কি হবে, কনটেক্সট ইন্ডিপেন্ডেন্ট মিনিং রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, এগুলো তৈরি করা হবে। এরপরে সেখান থেকে আসলে ডিসকোর্স প্রসেসিং, ফাইনাল মিনিং রিপ্রেজেন্টেশন, মানে ওই সেন্টেন্সটা কি ধরনের মিনিং আসলে বলছে সেটা যাচাই বাছাই করা হবে। তো এটা হচ্ছে ডিসকোর্স প্রসেসিং এর মধ্যে পড়বে। সো এইখানে একটার ইনপুট আর একটা প্রসেসের, সরি, একটার আউটপুট আর একটা প্রসেসের ইনপুট হিসেবে কিন্তু কাজ করতেছে। এইভাবে স্টেপ বাই স্টেপ, এটা কিন্তু সিকোয়েন্স ব্রেক করা যাবে না। এই সিকোয়েন্সে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা কাজ করে থাকে। এগুলো ডেসক্রিপশন একটু বই থেকে পড়তে হবে ডেফিনেটলি। ঠিক একইভাবে যদি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন করতে চাই, এখানেও একই প্রসেস, কিছু সিকুয়েন্সিয়াল প্রসেস আছে। যেমন মিনিং রিপ্রেজেন্টেশন করতে হবে আগে, হ্যাঁ, আটারেন্স প্ল্যানিং। মিনিং রিপ্রেজেন্ট করার পর আটারেন্স প্ল্যানিং, মানে একটা সেন্টেন্সের মিনিং ঠিক করতে গেলে সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ড কোন পজিশনে আমাকে বসাইতে হবে, সেটা কিন্তু বেশ অনেক কিছু প্ল্যানিং এর বিষয় আছে। ঠিক আছে। সো এই প্ল্যানিং করতে হবে এবং লেক্সিক্যাল চয়েস অর্থাৎ ওয়ার্ড চয়েস করতে হবে।
এরপরে এগুলো চয়েস বা প্ল্যানিং হয়ে গেলে আমাদের সেন্টেন্সকে জেনারেট করতে হবে। সেন্টেন্স জেনারেট হয়ে গেলে এটার মরফোলজিক্যাল মানে গ্রামার ঠিক আছে কিনা, ফ্রেন্ড ইউজ করব নাকি ফ্রেন্ডলি ইউজ করব, নাকি গো ইউজ করব নাকি ওয়েন্ট ইউজ করব, এই ধরনের স্ট্রাকচারও কিন্তু ঠিকঠাক করতে হবে। ঠিক আছে। সো এইভাবে আসলে স্টেপ বাই স্টেপ সিকুয়েন্সিয়ালি সবগুলো তৈরি মানে পার হইলে আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেট হবে। এবং এখানেও একই কাজ, একটার ইনপুট আর একটা প্রসেসের, একটার আউটপুট আর একটা প্রসেসের ইনপুট হিসেবে কাজ করতেছে, এবং সিকোয়েন্সটা কিন্তু এভাবে মেনটেন করতে হবে। সো এটার আমি বলতেছিলাম মরফোলজিক্যাল অ্যানালাইসিস আসলে কি, যে আহ, একটা ওয়ার্ড কিভাবে তার মর্ফ চেঞ্জ করে বা গঠন চেঞ্জ করে, এটা আপনারা নিজেরা একটু দেখে নিন, এটা আমি আর বলতেছি না। এখানেও একই বিষয় আলোচনা করা হয়েছে। ইংলিশের মর্ফ একরকম, অন্যান্য সেন্টেন্সের মর্ফ বা গঠনগত স্ট্রাকচার অন্যরকম। ঠিক আছে, যেমন এখানে একটা তুর্কিশ ওয়ার্ড দিছে, এত বড় একটা ওয়ার্ড, তুর্কিশ ওয়ার্ড। সো এইটার মরফোলজিকে চিন্তা করতে করতে কত মরফে ভাগ করা হয়েছে। সো মানে ইংলিশ সেন্টেন্সটা তাও সহজ আছে, অনেক সেন্টেন্সে অনেক ধরনের জটিল জটিল বিষয় আছে, বাংলাতেও অনেক জটিল জটিল বিষয় আছে। So এত জটিল বিষয় নিয়ে আসলে মরফোলজি মানে নর্মাল যদি এনএলপি তৈরি করেন বা কোনো সফটওয়্যার তৈরি করেন, সেটাতে এত ডিটেলস আসলে কাজ করা সম্ভব না। তো সেখানে ইরর থাকবেই। মানে একদম 100% ইরর লেস আপনি কোনো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মেশিন তৈরি করতে পারবেন না, কারণ মরফোলজি বা মর্ফ প্রতিনিয়ত চেঞ্জ হয়। আগে আমরা একটা ওয়ার্ড উচ্চারণ করতাম একরকম ভাবে, এখন হয়তো বা অন্যরকম ভাবে উচ্চারণ করি। ঠিক আছে। এবং ওয়ার্ড কিন্তু আমরা যে অনেক সময় টেক্সট শুনছি যে আগে ছিল সংস্কৃত শব্দ, বাংলা শব্দ মানে ছিল সংস্কৃত, এরপরে সাধু হয়েছে, তারপর চলিত হয়েছে। তার মানে কি মর্ফ চেঞ্জ হচ্ছে। আবার এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, যেমন ঢাকায় মানুষজন একরকম ভাবে চিন্তা করে, বা রংপুর রাজশাহী এরা আরেকভাবে উচ্চারণ করে। হ্যাঁ, তারপর চট্টগ্রামের মানুষ তো টোটালি ডিফারেন্ট ভাবে উচ্চারণ করে। তো এক এক অঞ্চলে মর্ফ হচ্ছে এক এক রকম, মরফোলজিক্যাল অ্যানালিসিস এক এক রকম হতে পারে। তো সেগুলো আরো ডিটেলস আলোচনা করা আসলে অনেক জটিল বিষয়। আচ্ছা, এটাতে আমার একটা মাথায় কোশ্চেন আসলো যে বাংলাদেশে কোন অঞ্চলের ভাষা আসলে একদম প্রমিত ভাষার কাছাকাছি, বলেন দেখি। মানে আমরা যে নর্মাল বইয়ের যে ভাষা ইউজ করি, সেই ভাষাটা কোন অঞ্চলের ভাষার সাথে খুব মিলে যায়। স্যার এই যে কুষ্টিয়া, যশোর। কুষ্টিয়ার কাছাকাছি আছে, যশোর অতটা না হয়তো বা, কিন্তু উত্তরবঙ্গের যে ভাষাগুলো সেটার সাথে একদম চলিত ভাষার বেশ অনেক বেশি মিল আছে। ঠিক আছে। মানে গ্রামের ভাষা না, শহর অঞ্চলের যে ভাষাগুলো আছে কুষ্টিয়ার এইসব এই দিকের ভাষাগুলো বেশ মিল আছে প্রমিত ভাষার সাথে। আর চট্টগ্রামের ভাষাটা তো আপনারা, আমি জানি না সবাই শুনছেন কিনা। তো এই ভাষার এরকম হওয়ার কারণ হচ্ছে এখানে আসলে অনেক বিদেশি মানুষজন আসতো তখন, যেহেতু এটা পোর্ট এরিয়া। তো যার কারণে তাদের সকল ভাষার উচ্চারণ টান টুন সব একসাথে হইয়া জগা খিচুড়ি একটা অবস্থা তৈরি হয়ে গেছে। যাই হোক, তো পার্টস অফ স্পিচ ট্যাগিং, এটা আসলে অলরেডি আমি বলে ফেলছি পার্টস অফ স্পিচ ট্যাগিং কি। তো এটা আপনি একটু বই থেকে পড়ে নেবেন। জাস্ট আমি আবার বলি, পার্টস অফ স্পিচ হচ্ছে আমরা স্পিচকে কতগুলো পার্টে ভাগ করা। তো কতগুলো ক্যাটাগরি ওয়াইজ আমরা ভাগ করে থাকি ওয়ার্ড গুলাকে, যা অলরেডি আমরা জানি, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ এগুলো হাবি জাবি। সো পার্টস অফ স্পিচ ট্যাগিং মানে সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা এই কোনটা নাউন কোনটা প্রোনাউন এইসব এক্স্যাক্টলি আইডেন্টিফাই করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ ট্যাগিং। লেক্সিক্যাল প্রসেসিং, এটা এডিটিং করে নিন, বলার কিছু নাই। সিনট্যাকটিক পার্সিং, এটাও মোটামুটি বলে ফেলছি যে আমাদের সিনট্যাকটিকে আসলে কি থাকে। এই যে আমরা আমরা একটু আগে কিন্তু এটা প্র্যাকটিস করছি। পার্সিং হচ্ছে কি, কনভার্ট এ ফ্ল্যাট ইনপুট সেন্টেন্স ইনটু এ হায়ারার্কিক্যাল স্ট্রাকচার দ্যাট করসপন্ড টু দ্য ইউনিট অফ মিনিং ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্সকে আমরা হায়ারার্কিক্যালি
বিভিন্ন পার্টে ভাগ করে ফেলবো, অর্থাৎ পার্টস ট্রি গঠন করে ফেলবো। সো এটাই আসলে সিনট্যাকটিক্যাল পার্সিং এর মধ্যে পড়ে। তো সেটা করতে গেলে আমাদের সেন্টেন্সের মানে ল্যাঙ্গুয়েজে গ্রামার লাগবে এবং পার্সার লাগবে। ঠিক আছে, পার্সার হচ্ছে এই গ্রামার গুলাকে ইউজ করে বেশ কিছু অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমটা এই গ্রামারটাকে ইউজ করে ওই পার্স ট্রিটা গঠন করবে। ঠিক আছে, সো কনটেক্সট ফ্রি গ্রামার বা এই জিনিসটা খুবই কাজে লাগবে। তো আপনাদের যদি কখনো কম্পাইলার পড়া হয়, কম্পাইলার যদি আপনারা কখনো পড়েন, তখন কিন্তু আসলে এই কনটেক্সট ফ্রি গ্রামার, পার্সিং এগুলো নিয়ে আরো বেশি মানে ধারণা তৈরি হবে। সিমান্টিক অ্যানালাইসিস অলরেডি অনেকবার বলা হয়ে গেছে, স্কিপ করে যাচ্ছি। নলেজ রিপ্রেজেন্টেশন ফর এনএলপি। এনএলপি তে নলেজ রিপ্রেজেন্টেশনের ওই একই জিনিস। আমরা একটু যে স্লাইডগুলো পড়ে আসি নলেজ রিপ্রেজেন্টেশনের, সেখানে যে কয়টা চার ধরনের ভাবে নলেজ রিপ্রেজেন্ট করা যায়, তো সেই স্ট্রাকচারেই আসলে এনএলপির ল্যাঙ্গুয়েজ গুলোকেও রিপ্রেজেন্ট করা যেতে পারে। ঠিক আছে, সো এখানে একই কথায় আবার চলে আসবে। সো এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, এটাও ইম্পর্টেন্ট বিষয় না, জাস্ট একটু রিডিং করে দেখবেন। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন অলরেডি বলে ফেলছি। মেশিন ট্রান্সলেশন, এটা হচ্ছে একটু বোঝার বিষয় আছে। সো মেশিন ট্রান্সলেশন মানে কিন্তু মানে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করানো। মেশিন ল্যাঙ্গুয়েজ এক জিনিস, মেশিন ট্রান্সলেশন এক জিনিস। মেশিন ল্যাঙ্গুয়েজ কোনগুলা বলেন দেখি, বা কোনটা? কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি? স্যার মেশিন ল্যাঙ্গুয়েজ সেটা সেটা কি আসলে? 01 স্যার 1000। হ্যাঁ, রাইট, বাইনারি। তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইনারি, অর্থাৎ 0 1 এর কম্বিনেশন, অর্থাৎ বিট স্ট্রিং। এটাই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। কিন্তু মেশিন ট্রান্সলেশন আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ না। মেশিন ট্রান্সলেশন হচ্ছে এনএলপি টার্মসে, মেশিন ট্রান্সলেশন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের সেন্টেন্সকে অন্য একটা ল্যাঙ্গুয়েজের সেন্টেন্সে কনভার্ট করা। এটা হচ্ছে মেশিন ট্রান্সলেশন। অর্থাৎ আমি যদি ইংলিশ দেই, আমি যদি এখন বাংলা চাই তাহলে বাংলায় কনভার্ট করবে। আমি যদি কোনো অন্য কিছু ল্যাঙ্গুয়েজে চাই, ধরেন আরবিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যদি চাই, তাহলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। এটা হচ্ছে মেশিন ট্রান্সলেশন। আচ্ছা, তো এটার সাথে আবার মেশিন ল্যাঙ্গুয়েজকে মিলাই ফেলেন না, বাইনারিকে মিলাই ফেলেন না। সো এই মেশিন ট্রান্সলেশনের জন্য আবার বেশ কিছুগুলো প্রসেস আছে, যেটা কিনা অলরেডি আমরা ওই সাব প্রসেসের কথা যেটা বলছি, যেমন বাইগ্রাম, ট্রাইগ্রাম মডেল, এগুলো দিয়ে আমাদের কি বলে ট্রান্সলেশন করা হয়ে থাকে। সো এনএলপি আসলে হিউজ ভাস্ট একটা ডোমেইন। জাস্ট আমাদের এই জায়গাতে যে টপিকটা আমরা যেটা পড়লাম, সেটা আসলে জাস্ট এনএলপির ডোমেইনের ভিতরে কি কি বেসিক জিনিস থাকে সেটার ওভারভিউ। ডিটেলস ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস এগুলো কিন্তু আমরা দেখি নাই। তো এটা ডিটেলস ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কিন্তু আছে। আপনি যদি ওই এআই বইটাই দেখেন, দেখবেন যে ওখানে এনএলপি এর কিছু ইনিশিয়াল ইকুয়েশন আপনার দেখতে পাবেন। আমার যতটুকু মনে পড়ে কিছু ইকুয়েশনস ওখানে আছে। তো ওই ইকুয়েশন গুলো দেখলে আসলে আপনাদের বোঝা যাবে যে আসলে এনএলপি মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সো প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন। সো এআই এর যে থিমটা, এআই থিমটা এনএলপি তে অনেক বেশি পরিমাণে ফুটে ওঠে। সো এনএলপি নিয়ে আসলে কারেন্টলি হিউজ পরিমাণে কাজ হচ্ছে, অলরেডি আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। যেমন আগে তো গ্রামার চেকিং কোনো সফটওয়্যারই ছিল না, এখন গ্রামার চেকিং এর সফটওয়্যারটা বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে। কারণ আমরা তো যারা নন ইংলিশ ব্যাকগ্রাউন্ডের বা যারা নেটিভ ল্যাঙ্গুয়েজ অন্য ইংলিশ বাদে অন্য ল্যাঙ্গুয়েজ, তাদের তো গ্রামারে অনেক সমস্যা থাকে। এবং যারা ধরেন যে হায়ার স্টাডি করতে চায়, তাদেরও গ্রামার নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়, বা পেপার যারা পাবলিশ করতে চায়, তাদের কিন্তু গ্রামার সম্পর্কে খুবই ভালো ধারণা যদি নাও থাকে, গ্রামার কারেকশন তাদেরকে করতে হবে। ঠিক আছে, অনেক অনেক জার্নাল বা কনফারেন্সে দেখবেন যে ইংলিশ গ্রামারের কারণে অনেক পেপার কিন্তু রিজেক্টেড হয়ে যায়। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো এটার জন্য যদি আমাদের প্র্যাকটিস নাও থাকে, আমরা এই অনলাইন বিভিন্ন টুলস গুলো কিন্তু ইউজ করি।
সো বা বলা যায় যে বিশেষ করে আমিও ইউজ করছি। হ্যাঁ, রিসেন্টলি যে আমার কাজগুলো আমরা করি সেগুলোতে এই টুলস গুলো কিন্তু বেশ ভালো ইউজ করা যায়। So আপনারাও করতে পারেন। তো যাই হোক, ওভারঅল এনএলপি নিয়ে আমাদের এটাই ছিল ডিসকাশন। তো এর বেশি কিছু আসলে এখানে নাই। তো আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট। তো আপনাদের এই বিষয় নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, নাই সম্ভবত। ঠিক আছে।